প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। লক্ষ্য করি প্রথম প্রশ্ন, ব্যাংক হিসাব মূলত কত প্রকার? ব্যাংক হিসাব সাধারণত তিন প্রকার। এই যে নিচে আমি তিন প্রকার উপস্থাপন করলাম: চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং সঞ্চয়ী হিসাব। সাধারণত এই তিন ধরনের হিসাব এই বর্তমানে ব্যাংকে প্রচলিত। পরের প্রশ্ন, বিনিয়োগ সুবিধা লাভের জন্য কোন হিসাব খোলা উত্তম? বিনিয়োগ সুবিধা মানে কি? আমি মুনাফা অর্জনের উদ্দেশ্যে জমা দিব, তাই স্থায়ী হিসাব খোলা উত্তম। ঋণ আমানত হিসাব উত্তম হবে। বিনিয়োগ বিশেষ করে ঋণ আমানত, ঋণের সাথে আমরা আমানতও সংরক্ষণ করতে পারি। কোন হিসাবের আমানতকারীকে কোনো চেক বই দেওয়া হয় না? স্থায়ী হিসাবে। স্থায়ী হিসাবটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদান্তে স্থায়ী হিসাবে টাকা জমা দেওয়া হয়, যার জন্য একটি সার্টিফিকেট দেয়, চেক দেয় না, একটা সার্টিফিকেট দেয়। ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে সঞ্চয় হিসাব খোলা যায় কি? হ্যাঁ, যায়। ব্যবসা প্রতিষ্ঠানের নামে সঞ্চয় হিসাব খোলা যায়, চলতি হিসাবও খোলা যায়, স্থায়ী হিসাবও খোলা যায়, সমস্যা নেই। পরের প্রশ্ন, ব্যাংক বিবরণী থেকে কি জানা যায়? ব্যাংক বিবরণী থেকে এই সমাপনী জের জানা যায়, অর্থাৎ আমার ব্যাংকে কত টাকা জমা আছে তার পরিমাণ জানা যায়। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে একটি লিখিত স্বাক্ষরযুক্ত চেক কতদিন পরে বার্ষিক চেকে পরিণত হয়? 6 মাস পরে। অর্থাৎ একটা চেকে স্বাক্ষর করার পরে 6 মাস পর্যন্ত ওই চেকটা মেয়াদ থাকে, এরপরে বার্ষিক চেকে রূপান্তর হয়, ওকে বার্ষিক চেক বলে। কোন ধরনের চেক হস্তান্তরের জন্য লিখিত অনুমোদন দরকার পড়ে না? বাহক চেক। বাহক চেকটা যার কাছে থাকবে সেই টাকা পাবে, এটার জন্য কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি হিসাব বিজ্ঞানের। নিম্নে কোন ধরনের চেক সবচেয়ে কম নিরাপদ? এই বাহক চেক সবচেয়ে কম নিরাপদ, কারণ হচ্ছে এই বাহক চেকটা যার কাছে থাকে সেই টাকা পায়। চেক যদি কখনো হারিয়ে যায়, যে যার কাছে চেকটা থাকবে সেই টাকা পাবে। সেজন্য এই যে অপশনগুলি রয়েছে এর মধ্যে বাহক চেক সবচেয়ে কম নিরাপদ, আর দাগ কাটা চেক সবচেয়ে বেশি নিরাপদ। দাগ কাটা চেক, সেজন্য বর্তমানে ব্যবসায়িক লেনদেন পদ্ধতিতে দাগ কাটা চেক ব্যবহার করা হয়। পরের প্রশ্নটা লক্ষ্য করি, সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ভাঙানো যায় না দাগ কাটা চেক। দাগ কাটা চেক সরাসরি কাউন্টার থেকে ভাঙানো যায় না, এটা জমাদানের মাধ্যমে কালেক্ট করতে হয় টাকা। দাগ কাটা চেক ব্যাংকে আগে জমা দিতে হবে, তারপর টাকা জমা হবে, সরাসরি টাকা দেয় না দাগ কাটা চেকের টাকা। পরের প্রশ্ন, সর্বপ্রথম আধুনিক ছাপানো চেকের প্রচলন হয় কোথায়? ইংল্যান্ডে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্য বা ইংল্যান্ডে সর্বপ্রথম প্রিন্টেড চেক এর ব্যবহার হয়। যদিও ইংল্যান্ডে প্রথমে ব্যাংক ব্যবস্থা প্রচলন হয়েছিল, ব্যাংক অফ ইংল্যান্ড, তাই না? চেকের দাগ কাটা বাতিল করতে পারে কে? প্রাপক। যে চেকের টাকা পাবে সে ইচ্ছে করলে পারে দাগ কাটা বাতিল করতে পারে। জমাতিরিক্ত ঋণ কোন ধরনের ব্যাংক হিসাবের বিপক্ষে দেয়া হয়? চলতি হিসাব। ব্যাংক চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টের পরিবর্তে জমাতিরিক্ত ঋণ দিয়ে থাকে। জমাতিরিক্ত ঋণ মানে আমার যা জমা আছে তার চেয়ে আমাকে বেশি টাকা ব্যাংক দিবে, তাকে বলে জমাতিরিক্ত। কোন ধরনের চেকে বাহককে শব্দ লেখা থাকে? বাহক চেকে। বাহক চেকে বাহককে শব্দটা লেখা থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত এমসিকিউ আমি আজকে আলোচনা করতেছি। ব্যাংক হিসাব খুলতে পারে না কে? নাবালক। নাবালক যার বয়স পূর্ণ হয়নি সে কিন্তু, তবে নাবালকদের এখন বর্তমানে ব্যাংক হিসাব খোলা যায়, সেক্ষেত্রে অন্যভাবে, কিন্তু সরাসরি নিজ নামে খুলতে পারে না নাবালকরা। কোন চেকের প্রাপকের নামের পেছনে অনুসারে কথাটি লেখা থাকে, তাই না? এই হুকুম চেক। হুকুম চেকের
পিছন সাইডে অনুসারে কথাটি লেখা থাকে। নিচের কোনটি চেক প্রত্যাখ্যাত হবার কারণ নয়, মানে প্রত্যাখ্যাত হতে পারে না কোনটি? তারিখ না থাকলে, আদিষ্টের স্বাক্ষর না থাকলে, অঙ্ক না থাকলে টাকায়। এই যে তারিখ যদি না থাকে তাহলে চেক প্রত্যাখ্যান হয় না, তারিখ লিখে নিলেই হয়। বাট এই স্বাক্ষর যদি না থাকে, টাকার অঙ্ক যদি দেওয়া না থাকে, চেক যদি ঘষা মাজা হয় তাহলে কিন্তু চেক প্রত্যাখ্যাত হয়, ডিজোনার হয়। বাট তারিখ না দেওয়া থাকলে চেক ডিজোনার হয় না, তারিখ ইচ্ছে মতো দেওয়া যায়, সমস্যা নেই। নির্দিষ্ট মেয়াদ বা উচ্চ হারে মুনাফা কোন হিসাবের ক্ষেত্রে দেয়া হয়? স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবের ক্ষেত্রে উচ্চ হারে মুনাফা দেয়া হয়। নিম্নের কোনটি চেকের জালিয়াতির বিরুদ্ধে রক্ষা কবচ? এই যে এই আদেশটার স্বাক্ষর, আদেশটা মানে কি? যিনি আমাকে টাকাটা দিবে, তাই না, তার স্বাক্ষরটা খুব গুরুত্বপূর্ণ, রক্ষা কবচ। এই যে আমি এখানে লিখে দিলাম যে আদেশটা কাকে বলে। যিনি চেক প্রদান করে বা ইস্যু করে তিনি আদেশটা বা দেনাদার, আর যিনি চেকটা যার বরাবর ইস্যু করেন তিনি হচ্ছে আদিষ্ট বা পাওনাদার, আর সর্বশেষে চেকটি যার কাছে থাকে তে ধারক বা প্রাপক। তো চেকের আদেশটা আদিষ্ট এবং ধারক বা প্রাপক, বিষয়টা এখানে লিখে দিলাম। প্রাপকের নাম থাকতে বাধ্যতামূলক নেই, নাম থাকতে বাধ্যতামূলক নেই কোন চেকের ক্ষেত্রে? বাহক চেকের ক্ষেত্রে প্রাপকের নাম লেখাটা বাধ্যতামূলক না, কিন্তু হুকুম চেকের ক্ষেত্রে বা অন্য কোনো চেকের ক্ষেত্রে এই বাহকের নাম লেখা বাধ্যতামূলক। কোন চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে উত্তোলন করা যায় না? দাগ কাটা চেকের টাকা। দাগ কাটা চেকের যে টাকা সেটা ব্যাংক থেকে সরাসরি তোলা যায় না, ব্যাংকে জমাদানের মাধ্যমে কালেক্ট করতে হয়। কোনটি ব্যাংক তহবিল গঠনের প্রধান উৎস? এই যে ঋণ গ্রহণ, অর্থাৎ আমরা অনেক সময় ব্যাংক থেকে ঋণ নিয়েই তহবিল গঠন করে ব্যবসা করি, সেজন্য ব্যাংক থেকে ঋণ নেওয়াটা অন্যতম প্রধান উৎস এই ব্যবসা করার জন্য, সে কথাটা বলতে চাচ্ছি। বিশেষভাবে দাগ কাটা চেকে উল্লেখ করা হয় প্রাপকের নাম, ব্যাংকের নাম, ব্যাংকের নামও লেখা থাকে। বিশেষভাবে দাগ কাটা চেকে ব্যাংকের নাম উল্লেখ থাকে। কোনটি সঠিক? ধারক চেকের কাটা দাগ বাতিল করতে পারে। এই যে ধারক চেকের কাটা দাগ ইচ্ছে করলে বাতিল করতে পারে। চেকের আবশ্যক পক্ষ কয়টি? 3টি। আদেশটা, আদিষ্ট এবং প্রাপক। এই যে আদেশটা, আদিষ্ট এবং ব্যাংক, 3টা পক্ষ। পরের প্রশ্ন, কোন চেক ভাঙানোর জন্য ব্যাংকে হিসাব দরকার হয় না? এই বিশেষ করে ভ্রমণকারীর চেক। ভ্রমণকারীর চেক যখন আমরা ভাঙাই, যে কোনো জায়গা থেকে আমরা ভাঙাতে পারি, অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। চেক কার দ্বারা অনুদিত হতে হবে? ধারক দ্বারা, মানে যার কাছে চেকটা লাস্টে থাকবে সেই তো প্রাপক বা ধারক। সে ইচ্ছে করলে আরেকজনের কাছে অনুমোদন করে দিতে পারে, যাকে অনুমোদিত বলে। যেমন ধারক চেকটি অন্যকে অনুমোদন করতে পারে, যার নিকট অনুমোদন করবে তখন সে প্রাপক হিসেবে গণ্য হবে। কোন চেকের হিসাবে টাকা বারবার উত্তোলন করা যায় না? এই স্থায়ী হিসাবে টাকা। স্থায়ী হিসাবের টাকা যদি উত্তোলন করতে যায় তাহলে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হয়। স্থায়ী হিসাব হচ্ছে একটা নির্দিষ্ট এফডিআর যাকে বলে, এফডিআর এর টাকা বারবার তোলা যায় না। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযোগী হিসাব কোনটি? চলতি হিসাব। ব্যবসা প্রতিষ্ঠানে যখন ইচ্ছা তখন টাকা জমা দেওয়া যায়, যখন ইচ্ছা তখন টাকা উত্তোলন করা যায়, সেজন্য চলতি হিসাব উত্তম। চেক হারিয়ে গেলে সবার আগে কোন ব্যবস্থা গ্রহণ করতে হয়? এই যে সংশ্লিষ্ট ব্যাংকে আগে জানাতে হবে। যে ব্যাংকের চেক সেই ব্যাংকে আগে জানাতে হবে যে আমার চেকটা হারিয়ে গেছে, তাহলে ব্যাংক আর ওই চেক পেমেন্ট করবে না। সঞ্চয় হিসাব টাকা জমা দেওয়ার যায় সপ্তাহে, এই প্রতিদিন,
সঞ্চয় হিসাবে টাকা প্রতিদিন জমা দেওয়া যায় সেভিংস অ্যাকাউন্টে। পরের প্রশ্ন, ব্যাংক বিবরণী প্রদান করা হয় কেন? জমাকারী ও ব্যাংকের সুবিধার্থে। ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংক আমাদের যখন হিসাব করে তখন আমাদের নামে যেখানে লেখে ব্যাংক লিখে ওটাকে ব্যাংক বিবরণী বলে, আর আমরা যেখানে লিখি সেটা হচ্ছে নগদান বই। তো ব্যাংক বিবরণীর মাধ্যমে আমরা যারা জমাকারী তারা বুঝতে পারি যে কত টাকা জমা আছে ব্যাংকে। ব্যাংক হিসাবে টাকা উত্তোলন করা হয় সপ্তাহে, চলতি হিসাবে না, যতবার ইচ্ছা ততবার। চলতি হিসাবে আমি যতবার ইচ্ছা ততবার তুলতে পারি টাকা। নিম্নের কোন শ্রেণীর মানুষের জন্য চলতি হিসাব খোলা সুবিধাজনক? চলতি হিসাব খোলা সুবিধাজনক, তাই না? ব্যবসায়ীদের জন্য চলতি হিসাবটা ব্যবসায়ীদের জন্য খুব সুবিধাজনক। তার কারণ যারা ব্যবসায়ী তারা যখন তখন টাকা জমা দেয়, যখন তখন টাকা বারবার টাকা জমা দেয়, বারবার তুলে। এটা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রোপ্রিয়েট বা চলতি অ্যাকাউন্ট, চলতি হিসাবটা সঠিক। ব্যাংক কেন মক্কেলের নমুনা স্বাক্ষর রাখে? জালিয়াতি ও প্রতারণা রোধের জন্য। অর্থাৎ চেকে কোনো জালিয়াতি যাতে না হয়, প্রতারণা যাতে না হয় সেদিকে দৃষ্টি রেখে নমুনা স্বাক্ষর রেখে দেয়। সেই স্বাক্ষর দেখে দেখে চেক পেমেন্ট করে। কোনো একক ব্যক্তির ব্যাংক হিসাব সাধারণত কে পরিচালনা করে? আমানতকারী। আমানতকারী হচ্ছে প্রতিষ্ঠান যার নামে অ্যাকাউন্ট খোলা হয়, যে প্রতিষ্ঠানের নামে ওই প্রতিষ্ঠানকে আমানতকারী বলে, এবং আমানতকারী হিসাব পরিচালনা করে থাকে। একজন কন্ট্রাক্টরের জন্য কোন হিসাব উপযোগী? চলতি হিসাব। একজন কন্ট্রাক্টর কিন্তু ব্যবসায়ী, তা ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব সবচেয়ে বেস্ট, চলতি হিসাবটা পারফেক্ট। একজন পেনশনভোগী কর্মচারীর জন্য কোন ধরনের হিসাব উপযোগী? স্থায়ী হিসাব। একজন পেনশনভোগী যে সে একটা অ্যামাউন্ট নির্দিষ্ট সময়ের জন্য রেখে দেবে, সেখান থেকে প্রতি 3 মাস পর পর 4 মাস পর পর মুনাফা পাবে, এটাকে এফডিআর করে রেখে দেয় বা স্থায়ী হিসাব বলে। নগদান বইকে সংরক্ষণ করে, নগদান বই কে সংরক্ষণ করে? আমানতকারী। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে দুইটা বই রিলেটেড, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী। তো ব্যাংক বিবরণী ব্যাংক সংরক্ষণ করে, আর আমানতকারী বা প্রতিষ্ঠান নগদান বই সংরক্ষণ করে। ব্যাংক বিবরণী কে সংরক্ষণ করে? ব্যাংক। ব্যাংক বিবরণীটা ব্যাংক সংরক্ষণ করে। ব্যাংক যেখানে আমাদের টাকা জমা যে হিসাবে রাখে, জমা উত্তোলনের জন্য বিয়োগ করে, এই যোগ বিয়োগ করে ব্যাংক বিবরণীতে, আর আমানতকারী নগদান বইতে করে। ব্যাংকে কোনো হিসাব খোলার জন্য কোন পরিস্থিতি প্রয়োজন হয় না? কোনো পরিস্থিতি প্রয়োজন হয় না কোনটার ক্ষেত্রে? এই স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে কোনো পরিচয় দানকারী ব্যক্তির দরকার হয় না। একজন ছাত্র বা চাকরিজীবীদের জন্য কোন হিসাব উত্তম? সঞ্চয় হিসাব। চাকরিজীবীদের জন্য সঞ্চয় হিসাব বেস্ট, তার কারণ চাকরিজীবীরা তো বারবার টাকা উত্তোলন করে না। কোন ব্যাংকে হিসাব খোলার জন্য সর্বপ্রথম প্রয়োজন? কোনো ব্যাংকে যদি হিসাব খুলতে যায় সবার আগে কি প্রয়োজন? এই নির্দিষ্ট হিসাব খোলার আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, একটা আবেদনপত্র তুলতে হবে, তারপরে আবেদন করতে হবে খোলার জন্য। কোন হিসাবে এককালীন নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখা হয়? স্থায়ী হিসাবে। স্থায়ী হিসাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য এককালীন অর্থ জমা হয়, ফিক্সড ডিপোজিট যাকে বলে। কোন হিসাবে টাকা নির্দিষ্ট মেয়াদ পূর্তির পূর্বে উঠালে সুদ পাওয়া যায় না? স্থায়ী আমানতে। স্থায়ী আমানতে বা স্থায়ী হিসাবের যদি আমরা নির্দিষ্ট তারিখের আগেই ভাঙতে যাই তাহলে কোনো প্রফিট পাওয়া যায় না, তবে ইদানিং কিছু কিছু ব্যাংকে দেয়। ব্যাংক মিলকরণ বিবরণীতে বকেয়া চেক সমূহ যা হয় তা হলো ব্যাংক বিবরণী প্রাপ্ত চেকের সাথে যোগ হবে, ব্যাংক বিবরণী প্রাপ্ত বিয়োগ হবে। কোনটি সঠিক? বিয়োগ হবে, এটা সঠিক। কারণ বকেয়া চেক বলতে পরিশোধ করা হয়নি, তো পরিশোধ করলে ব্যাংক জমা কমে যাবে, সেজন্য ব্যাংক থেকে বিয়োগ হবে।
ব্যাংক বিবরণী জেরের সাথে বিয়োগ হয় বকেয়া চেক সমূহ। ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, যাকে বলা হয় বকেয়া চেক। কোন হিসাবের মুনাফার হার উচ্চ মানে বেশি? অবশ্যই স্থায়ী হিসাবে মুনাফার হার বেশি। ব্যাংক মিলকরণ বিবরণীতে ট্রানজিটে জমা চেক সমূহ যা করা হয় তা হলো ব্যাংক বিবরণী জেরের সাথে যোগ হবে। আচ্ছা, ট্রানজিটে জমা চেক বলতে বোঝায় জমাকৃত চেক আদায় হয়নি, মানে অনাদায়ী চেক, এবং অনাদায়ী চেক সবসময় ব্যাংক বিবরণীর সাথে যোগ হয়, মানে ব্যাংক হতে যে বিবরণী প্রাপ্ত জেরের সাথে যোগ হয় আর নগদান বই থেকে বিয়োগ হয়। ব্যাংক জমা সুদ কি করা হয়? এই নগদান বই জের থেকে বাদ না, নগদান বই জেরের সাথে যোগ, এই যে নগদান বই জেরের সাথে যোগ হবে। অর্থাৎ যদি ব্যাংকে টাকা বাড়ে তাহলে নগদান বই জেরের সাথে যোগ হয়। যেমন ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, নগদান বই জেরের সাথে যোগ হবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, নগদান বই জেরের সাথে যোগ হবে। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, এগুলি নগদান বই জেরের সাথে যোগ হয়। নিচের কোন লেনদেনটি ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে সম্পর্কযুক্ত নয়? এই যে নগদে বেতন প্রদান, বেতন বাবদ নগদে প্রদান, এটার সাথে ব্যাংক সমন্বয় বিবরণী যুক্ত না, কারণ এটার সাথে ব্যাংক রিলেটেড না, ব্যাংকের সাথে সম্পর্ক না, নগদের সাথে সম্পর্ক। সেই জন্য চলতি হিসাবে সপ্তাহে কতবার টাকা ওঠানো যায়? আমানতকারী ইচ্ছা মতো যতবার ইচ্ছা ততবার তুলতে পারে। চলতি হিসাবে থেকে টাকা ইচ্ছে মতো যখন ইচ্ছা তখন তুলতে পারে। ব্যাংক বিবরণীকে কে প্রস্তুত করে? আমানতকারী, মানে আমানতকারী বা প্রতিষ্ঠান যে সেই ব্যাংক বিবরণী প্রস্তুত করে। ব্যাংক বিবরণী তো না, ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক বিবরণী প্রস্তুত করে তো ব্যাংক, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে মিলকরণ করে আমানতকারী বা প্রতিষ্ঠান। চেকের মাধ্যমে ব্যাংকের প্রতি মক্কেলের টাকা প্রদানের আদেশ সাধারণত কিরূপ হয়ে থাকে? শর্তহীন, লিখিত এবং শর্তহীন হয়। লিখিত এবং শর্তহীন হয়। চেক যেটা, চেকের টাকা আমরা যখন তুলি, চেকে কোনো শর্ত থাকে না এবং লিখিত হতে হয়। বর্তমানে আমরা যে চেক ব্যবহার করি, অতীতে তা কি নামে পরিচিত ছিল? উত্তোলন চিঠা। আমরা যে চেক দিয়ে টাকা তুলি এর আগে নাম ছিল উত্তোলন চিঠা, এখন এর নাম হচ্ছে চেক। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় আমানতকারীর জেরের সাথে যোগ হবে কোনটি? এই যে বিনিয়োগের সুদ আদায়। নগদান বই জের নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে বিনিয়োগের সুদ আদায় হলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, সেই জন্য যোগ হবে। নিচের কোন ঘটনা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে বিবেচিত হয় না? দেনাদার হতে নগদ প্রাপ্তি। দেনাদার হতে নগদ প্রাপ্তি, এটা কিন্তু নগদ লেনদেন, ব্যাংক সংক্রান্ত না। সেজন্য এই লেনদেন, এই ধরনের লেনদেন যেগুলো নগদ বা ধারে, ওইগুলা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে ব্যাংক সংক্রান্ত যেগুলি ব্যাংকের সাথে রিলেটেড। ব্যাংক বিবরণী জেরের সাথে বিয়োগ হবে কোনটি? এই যে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ আদায়, এটা নগদান বই জেরের সাথে যোগ হয়, বাট ব্যাংক বিবরণী জেরের সাথে কিন্তু বিয়োগ হয়। কারণ ব্যাংক বিবরণী জেরের সাথে ব্যাংকে যদি টাকা বেশি থাকে তাহলে বিয়োগ হয়, বিষয়টি মনে রাখব। পরের প্রশ্ন, ব্যাংক বিবরণী জেরের সাথে যোগ হবে কোনটি? ট্রানজিটে জমা চেক। ট্রানজিটে জমা চেক বলতে বোঝায় যে এখনো জমা হয়নি, সেজন্য এটি যোগ করতে হবে ব্যাংক বিবরণী জেরের সাথে। ট্রানজিটে জমা চেক বলতে বোঝায় জমাকৃত চেক আদায় হয়নি। জমাকৃত চেক আদায় হয়নি তাকে বলে ট্রানজিটে জমা। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে নগদান বই এবং ব্যাংক বিবরণীর গড় মিলের কারণ নয় কোনটি? এই যে নগদে পাওনাদারকে পরিশোধ, নগদে পাওনাদারকে পরিশোধ, এটা দ্বারা এই ব্যাংক সমন্বয় বিবরণীর গড় মিলের কোনো পার্থক্য হবে না, এটা প্রভাব পড়বে না ব্যাংক সমন্বয় বিবরণীতে, কারণ এটি নগদে, বাট অন্যগুলির সাথে ব্যাংক জড়িত, সেজন্য অন্যগুলি
এই ব্যাংক সমন্বয় বিবরণীর গরমিলের কারণ হতে পারে, নিচেটা না। ব্যাংক বিবরণী কি? ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত মক্কেলের লেনদেনের বিবরণী। মানে ব্যাংক প্রস্তুত করে মক্কেলের জন্য, মানে কি প্রতিষ্ঠানের জন্য, এটাকে বলা হয় ব্যাংক বিবরণী। ব্যাংক প্রস্তুত করে, ব্যাংক বিবরণী ব্যাংক প্রস্তুত করে। আর আমানতকারী প্রস্তুত করে নগদান বই। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। দারুণ একটি প্রশ্ন। হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন নীতিমালা রয়েছে, বিভিন্ন প্রথা ধারণা রয়েছে, তার মধ্যে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা হয়। ব্যাংক কোনটির জন্য আমানতকারীর হিসাবকে ডেবিট করবে? আচ্ছা, ব্যাংক ডেবিট করে সাধারণত ব্যাংকে টাকা কমে গেলে। তাহলে ব্যাংক চার্জ, ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, এটা দ্বারা কিন্তু আমাদের হিসাবকে ডেবিট করে ব্যাংক। অন্যদিকে ব্যাংকে জমা দিলে, সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, সেজন্য ব্যাংকে টাকা বৃদ্ধি পায় মানে কি ব্যাংক ক্রেডিট করবে। আর যখন ব্যাংকে টাকা কমে যাবে তখন ব্যাংক ডেবিট করবে। যেহেতু ব্যাংক চার্জ, ব্যাংকের টাকা কমে, সেজন্য এটি ব্যাংক ডেবিট করবে। ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় এই ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত বোঝায়। আমানতকারীর বইতে নিম্নের কোন সমন্বয় আইটেমের জন্য জাবেদা দাখিলা প্রয়োজন? আমানতকারীর বইতে যে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জটার জন্য জাবেদা করবে, বাট অন্যগুলি জাবেদা করবে না। কারণ ব্যাংকের ভুল হলে আমাদের জাবেদা করার দরকার নেই। প্রক্রিয়াধীন চেক এটা করব না, বকেয়া চেকও করব না। যেগুলো নগদান বইতে লেখা হয়নি সেগুলি আমরা জাবেদা করি। যেমন ব্যাংক চার্জ নগদান বইতে লেখা হয় না, তাই এটা নিয়ে আমরা জাবেদা করি। পরের লেনদেন লক্ষ্য করি। আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লিপিবদ্ধ করে কোথায়? আমানতকারী মানে প্রতিষ্ঠান নগদান বইতে লেখে। ব্যাংক সংক্রান্ত লেনদেন 3 ঘরা 2 ঘরা নগদান বইতে লেখে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। ব্যাংক বিবরণী ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যাংকে জমা, ব্যাংকে জমা বোঝায়। আর ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট, বিশেষ করে এই সময়ের জন্য ব্যাংক বিবরণীর পাওয়ার পর, একটা নির্দিষ্ট সময় পরে ব্যাংক বিবরণী পাওয়ার পরে আমরা সেই বিবরণী দেখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং ব্যাংক বিবরণীর গোয়ার মিলের কারণ বিশ্লেষণ এবং মিলকরণ। ব্যাংক বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে নগদান বই এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্স মিলকরণ করা। নিচের কোনটি ব্যতীত সবগুলোর জন্যই আমানতকারী কর্তৃক দাখিলা দেওয়া আবশ্যক? ব্যাংকের ভুল, এটার জন্য আমানতকারী কোনো জাবেদা করবে না। বাট এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়, ব্যাংক চার্জ কর্তন, প্রদেয় বিলের অর্থ পরিশোধ, এগুলোর জন্য আমানতকারী জাবেদা করবে। কিন্তু ব্যাংক ভুল করেছে তার জন্য প্রতিষ্ঠান কোনো জাবেদা করবে না। দাখিলা মানে জাবেদা বোঝায়। ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময় ব্যাংক তার মক্কেলকে আর্থিক সংগতির প্রমাণস্বরূপ কোনটা দেয়? লেটার অফ ক্রেডিট, যাকে এলসি বলে। লেটার অফ ক্রেডিট মানে এলসি। বিদেশ থেকে যখন পণ্য আমদানি করে, বিদেশে যখন পণ্য রপ্তানি করে, তখন এলসির মাধ্যমে করে, যাকে বলা হয় লেটার অফ ক্রেডিট। যদি নগদান বই বা ব্যাংক বিবরণীর যে কোনো একটি উদ্বৃত্ত নিয়ে শুরু হয়, তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে যেটি নির্ণয় করা হবে তাকে কি বলবে? একক জের সংশোধন পদ্ধতি এটা বলে। যদি একটা উদ্বৃত্ত নিয়ে শুরু হয় ব্যাংক সমন্বয় বিবরণী, তাকে বলা হয় একক জের সংশোধন পদ্ধতি। আর যদি সংশোধিত বা উভয় জের বলে তাহলে দুই দিক নিয়ে করতে হয়। ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স মানে ব্যাংক জমা বোঝায়, নগদান বইয়ের জমা বোঝায়। ব্যাংক বিবরণীর ক্রেডিট আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এক কথা। নগদান বইয়ের
জমা বলতে বোঝায় আমাদের এই ব্যাংকে জমা আছে। নগদান বইয়ের ভুল থাকলে তা সংশোধন করতে পারে কে? নগদান বইয়ে যদি ভুল থাকে তাহলে আমানতকারী তো সংশোধন করবে। আমানতকারী মানে প্রতিষ্ঠান, নগদান বই তো প্রতিষ্ঠান সংরক্ষণ করে, যদি ভুল থাকে তাহলে প্রতিষ্ঠানই ঠিক করবে। নিচের কোনটি ক্রেডিট মেমো বা মেমোরেন্ডাম? ক্রেডিট মেমোরেন্ডাম, তাই না? আচ্ছা, ব্যাংকে যদি টাকা কোনো সময় বাড়ে তাহলে কিন্তু ওই ব্যাংক যে মেমোরেন্ডাম, যে কাগজ সংরক্ষণ করে, যে দলিল সংরক্ষণ করে, তাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। তা সঠিক উত্তর হবে গ নাম্বার। যেমন প্রাপ্য নোটের অর্থ আদায় করলে ব্যাংক জমা বাড়ে, আর ব্যাংক জমা যদি বৃদ্ধি পায় তাহলে তার জন্য ক্রেডিট মেমোরেন্ডাম সংরক্ষণ করে। নিচের কোনটি ব্যতীত অন্যগুলি ডেবিট মেমোরেন্ডাম? মানে এখানে অর্জিত সুদ, এই যে অর্জিত সুদ হলে ব্যাংকে বাড়ে টাকা, আর অন্যগুলি তো ব্যয় হয়েছে, তো ব্যয় হলে ব্যাংক জমা কমে যায়, আর ব্যাংকে যদি জমা কমে যায় তার জন্য ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করে। তাহলে এখানে বলছে কোনটি ছাড়া অন্যগুলি ডেবিট মেমোরেন্ডাম, তার মানে অর্জিত সুদের ফলে ক্রেডিট মেমোরেন্ডাম সংরক্ষণ করে, সেই জন্য গ নাম্বারটি সঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 100টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করতেছি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত। তো আর 10 মিনিট মতো লাগবে মনে হয়, ইনশাল্লাহ এর মধ্যে শেষ করে দিব। আমানতকারী ব্যাংকে কত টাকা জমা দিলে ব্যাংক আমানতকারী হিসাবকে কি করে? ক্রেডিট করে। দারুণ একটি প্রশ্ন। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিব তখন ব্যাংক আমাদের হিসাবের ক্রেডিট দিকে লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে যে যেগুলি নগদান বইতে লিপিবদ্ধ হয়নি সংশোধিত ব্যাংক বিবরণী পদ্ধতিতে কার সাথে সমন্বয় করা হয়? ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি সেগুলি ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে সংরক্ষণ করতে হয়, নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে। অর্থাৎ নগদান বইতে যেগুলি সংশোধিত হয়নি, মানে নগদান বইতে যেগুলো লিপিবদ্ধ হয়নি সেগুলি নগদান বইয়ের সাথে আমরা সংশোধন করব। আর যেগুলি ব্যাংকে লিপিবদ্ধ হয়নি সেগুলো আমরা ব্যাংক বিবরণীর সাথে সংশোধন করব। একক উদ্বৃত্ত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে কয়টি প্রণালী রয়েছে? 2টি। একটি হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে ব্যাংকে টাকা বাড়লে যোগ, কমে গেলে বিয়োগ। আর আরেকটি হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে বা ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে সেখানে উল্টা হবে। এখানে একটু উদ্দীপক নির্ভর প্রশ্ন। আসলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ ছিল 30,000 টাকা। এখানে 2টা কারণ দিয়েছে। এখানে বলছে ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ কত, তাই না? তাহলে এখানে সুদটা বিয়োগ হবে, চার্জটা যোগ হবে। 30,500 সাথে 1,000 বিয়োগ করলে 29,500 টাকা হবে। এটা উল্টা নিয়ম কিন্তু, কারণ এখানে বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত নিয়ে অঙ্ক শুরু হয়েছে। তার মানে কি, ব্যাংকে যদি বেশি থাকে তাহলে বিয়োগ, কম থাকলে যোগ। সেজন্য এই যে সুদ মঞ্জুর করেছে এটা বিয়োগ হবে, 500 টাকা যোগ হবে। উল্টা নিয়ম এটা, এই যে আমি নিচে দেখাই দিয়েছি গণনা করে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। আসলামের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ 30,000 টাকা, আর গরমিলের কারণ ছিল নিম্নরূপ। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু হলে এই ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটা যোগ হবে আর 500 বিয়োগ হবে। তাহলে 30,000-এর সাথে 1,000 যোগ 500 বিয়োগ করলেও 30,500 হবে, যোগ বিয়োগ করে। এটা সোজা নিয়ম। পরের প্রশ্ন, আমানতকারী ব্যাংক হতে উত্তোলন করলে ব্যাংক আমানতকারী হিসাবে কি করে? ডেবিট করে। অর্থাৎ এখানে প্রশ্নটা দারুণ। প্রশ্নটা বলেছে আমানতকারী অর্থাৎ প্রতিষ্ঠান যখন ব্যাংক থেকে উত্তোলন করে নেয় তখন ব্যাংক আমানতকারী হিসাবে কোন দিকে লিখবে? ডেবিট দিকে লিখবে। ব্যাংক লিখবে ডেবিটে আর আমরা লিখব ক্রেডিটে ব্যাংক হিসাবের। আসলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000। এখানে নগদান বইয়ের ক্রেডিট, এখানে বলছেন নগদান বইতে কত টাকা ক্রেডিট করা হয়নি। একই জিনিস, ক্রেডিট করা হয়নি বলছে এই 1,000 টাকা। এই ক্রেডিট করা হয়নি মানে 500 টাকা। এইখানে যে ব্যাংক সুদ তো আমরা ডেবিট করি আর ব্যাংক চার্জটা ক্রেডিট করি। তো এখানে বলছে ক্রেডিট করা হয়নি কত টাকা, এই 500 টাকা। 500 টাকা ক্রেডিট করা হয়নি। আর যদি বলতো ডেবিট করা হয়নি কত টাকা, তাহলে 1,000 টাকা উত্তর হতো।
আশিসের ব্যাংক সমন্বয় বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা আর নিম্নলিখিত তথ্য ছিল। এটা বলছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে নগদান বইয়ের উদ্বৃত্ত বোঝায়। এটার সাথে 4,000 যোগ হবে, অনাদায় 2,000 বিয়োগ হবে, 1,000 বিয়োগ হবে, 4,000 যোগ 3,000 বিয়োগ করে মোট হবে তাহলে সম্ভবত 21,000। এটা সোজা নিয়মে, অর্থাৎ এই 20,000-এর সাথে 4,000 যোগ হবে আর 3,000 আর 1,000 আর 2,000 এই 3,000 বিয়োগ হবে। প্রথমটা যোগ, পরের দুটো বিয়োগ। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে যে নিয়মে হয়। পরের প্রশ্ন, ওই প্রশ্নটাই বলেছে এখানে যে নগদান বইয়ের কত টাকা ডেবিট করা হয়নি। ডেবিট করা হয়নি মানে এই যে এইটা 1,000 টাকা, এই যে ব্যাংক কর্তৃক জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ, ও ডেবিট করা হয়নি তাই না? এই যে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, এটা ডেবিট করা হয়নি নগদান বইতে। 4,000 টাকা উত্তর। মানে ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে নগদান বই ডেবিট দিকে লিখবে। তো ডেবিট দিকে লিখবে মানে কি, ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে 4,000, ওইটা ডেবিট দিকে লিখবে। অন্যদিকে 1,000 ক্রেডিট দিকে লিখবে। যদি বলতো ক্রেডিট করা হয়নি তাহলে উত্তর হতো 1,000। যেহেতু বলেছে ডেবিট করা হয়নি তার মানে 4,000 টাকা ডেবিট করা হয়নি, মানে লেখা হয়নি, যোগ করা হয়নি নগদান বইয়ের সাথে। হাসানের নগদান বই অনুযায়ী ক্রেডিট জেরের পরিমাণ এত টাকা। আচ্ছা, নগদান বইয়ের ক্রেডিট জের মানে কিন্তু ব্যাংক বিবরণীর ডেবিট জের। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। পাওনাদারকে এত টাকা চেক উপস্থাপন হয়নি, এটা কি হবে? বিয়োগ হবে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটা যোগ হবে। প্রাপ্য বিল আদায়, এটা আবার বিয়োগ হবে। তাহলে এই 30,000-এর সাথে 5,000 বিয়োগ করে, মাঝখানেটা যোগ করে, শেষেরটা আবার বিয়োগ করলে আমরা পাবো এই 23,000 টাকা যোগ বিয়োগ করে। এই যে আমি নিচে করে দিলাম, নিচে সমাধান করে দিলাম। এই 30,000-এর সাথে 1,000 যোগ আর বাকি দুটো বিয়োগ। পরের প্রশ্নটি লক্ষ্য করি। ওই একই প্রশ্ন বলেছে ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত অর্থের পরিমাণ কত টাকা। তার মানে এই যে 3,000 টাকা ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে, ওইটাই তো আমার অ্যাকাউন্টে ক্রেডিট করবে আর অন্যগুলি ডেবিট করবে। 3,000 টাকা উত্তর। পরের প্রশ্ন, হাসানের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ 30,000 টাকা, নিম্নলিখিত গড়মিল দেখা দেয়। ক্যাশিয়ার কর্তৃক ব্যাংকে 500 টাকার পরিবর্তে 5,000 টাকা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ কত টাকা হবে? ব্যাংক বিবরণী অনুযায়ী যে উদ্বৃত্ত কত টাকা। নগদান বই অনুযায়ী জেরের সাথে তাহলে এখন কি করতে হবে, তাই না? 500 টাকা জমা করা উচিত ছিল, তার পরিবর্তে 5,000 যোগ করেছে, তার 4,500 বিয়োগ হবে। বিয়োগ করলে উত্তর হবে 25,500। মানে আমরা বেশি যোগ করেছিলাম 4,500। আমাকে যোগ করা উচিত ছিল 500 টাকা, আমি যোগ করেছি 5,000 টাকা, 4,500 টাকা বেশি যোগ করেছি না, ওইটাই 30,000 থেকে বিয়োগ করলে 25,500 টাকা উত্তর হবে। মিস্টার বুলবুলের এত তারিখে নগদান বইয়ের জের ছিল 40,000 টাকা। খোঁজ নিয়ে জানা গেল যে এত টাকা 3টি চেক ইস্যু করা হয়েছে, 2টি চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত কত টাকা? আচ্ছা, নগদান বইয়ের উদ্বৃত্ত কত ছিল? 40,000 টাকা। ওইটার প্রথম দুইটা যোগ হবে 11,000, তাহলে হবে মোট 51,000 উত্তর। এটা উপস্থাপন হয়নি, সেটা যোগ হবে। উপস্থাপন হয়নি প্রথম দুইটা, তাহলে 5,000 আর 6,000 11,000 টাকা। যদি 40,000-এর সাথে যোগ করি তাহলে 51,000 টাকা হয়। কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 7,000 টাকা কিছু হবে না। 7,000 টাকা ব্যাংকও লিখছে, আমরাও লিখছি, ওটা ঝামেলা নাই। যেটা উপস্থাপন হয় ওইটা নিয়ে কোনো ঝামেলা হয় না। এই যে আমি নিচে সমাধান করে দিলাম। মিস্টার বাবুলের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্বৃত্ত ছিল। ব্যাংক বিবরণী অনুযায়ী 40,000 টাকা ছিল। খোঁজ নিয়ে জানা গেল এই 3টা চেকের মধ্যে প্রথম 2টি চেক উপস্থাপন হয়নি। তো নগদান বই জেরের উদ্বৃত্ত কত? তো এখানে উল্টা হবে কিন্তু, অর্থাৎ এই 40,000-এর সাথে এই 11,000 বিয়োগ হবে, বিয়োগ হয়ে হবে 29,000 টাকা। কারণ এটা উল্টা নিয়ম। এই যে ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হয়েছে, সেজন্য বিয়োগ হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে বিয়োগ হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি। মিস্টার মুবিনের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। অন্যদিকে বলছে 5,000 টাকার চেক 4800 টাকায় বাটা করা হয়েছিল, চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। তো প্রত্যাখ্যাত হলে এই 5,000 টাকায় যোগ হবে, বিয়োগ হবে। এখন 30,000 থেকে 5,000 টাকা টোটালটা বিয়োগ হবে। আমি আবারও বলছি, 5,000 টাকার চেক 4,800 টাকায় বাট্টা করেছিলাম, কিন্তু এখন যদি প্রত্যাখ্যান হয় তাহলে কিন্তু আমরা জাবেদা করবো ওই 5,000 টাকা নিয়ে।
প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো 5,000 টাকা নিয়ে এখন সমাধান হবে, সেজন্য 30,000 থেকে 5,000 বিয়োগ করে 25,000 টাকা হবে। পরের প্রশ্ন, মিস্টার মুবিনের ওই তথ্যে ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত কত? তো ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত যদি করতে হয় তাহলে এখানে প্রত্যাখ্যাত হয়েছে না, প্রত্যাখ্যাত হলে তো বিয়োগ হয়, তাহলে এখানে 30,000 টাকা উত্তর হবে। ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত ছিল 30,000 না, আবার এখানে বলেছে ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত কত, 30,000ই হবে, পরিবর্তন হবে না। যে প্রশ্ন সেটাই উত্তর হবে, কারণ এখানে বলে দিয়েছে ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত দেওয়া আছে 30,000, এখানেও বলেছে ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত কত। অনেকে কিন্তু যোগ বিয়োগ করে এটা কনফিউশনে ভুগবে, আসলে যেটা প্রশ্ন ছিল সেটাই উত্তর হবে, যোগ বিয়োগ হবে না কিছু। এটা আইকিউ টাইপের প্রশ্ন, ভালো করে লক্ষ্য করি। এখানে বলেছে ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত 30,000 টাকা, আবার এখানে বলেছে ব্যাংক বিবরণী মোতাবেক উদ্ধৃত কত, তো ওটাই হবে উত্তর, কোনো কিছু যোগ বিয়োগ হবে না। হ্যাঁ, এখানে যদি বলতো নগদান বই মোতাবেক কত, তাহলে আবার যোগ বিয়োগ হতো। ইস্যুকৃত চেক পরিশোধ না হওয়ার কি প্রভাব পড়েছে? ইস্যুকৃত চেক পরিশোধ না হলে ব্যাংকে টাকা বেশি থাকবে, নগদান বইতে কম থাকবে আর ব্যাংকে বেশি থাকবে। মানে আমি ইস্যু করার সময় নগদান বইতে বিয়োগ করেছি কিন্তু ব্যাংক বিয়োগ করেনি, তো ব্যাংক বিবরণী তার টাকা বেশি থাকবে। ব্যাংক চার্জ কর্তন নগদানভুক্ত হয়নি, কি প্রভাব পড়বে? এটা ব্যাংকে কম থাকবে, নগদানে বেশি থাকবে। নগদানে টাকা বেশি থাকবে আর ব্যাংক বিবরণীতে কম থাকবে, কারণ ব্যাংক বিয়োগ করেছে কিন্তু আমরা নগদান বই থেকে বিয়োগ করিনি, সেজন্য। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় নগদানভুক্ত না হলে কি প্রভাব পড়বে? এটা ব্যাংকে বেশি থাকবে, নগদান বইতে কম থাকবে। নগদান বইতে কম থাকবে, ব্যাংক বিবরণীতে বেশি থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আমি ব্যাংক আদায় করেছে, ব্যাংকে বেড়েছে, বাট আমি নগদান বইতে লিখি নাই, তাহলে নগদান বইতে কম থাকবে। নগদান বইয়ের ডেবিট জের দ্বারা আমানতকারীর কি বোঝায়? সম্পদ বোঝায়। নগদান বইয়ের ডেবিট জের মানে কি? আমার ব্যাংকে জমা আছে। আচ্ছা, এই নগদান বই বলতে কিন্তু নগদান বইয়ের ব্যাংক কলাম বোঝায়, তাই নগদান বইয়ের ডেবিট জের দ্বারা বোঝায় আমার ব্যাংকে জমা আছে, সেজন্য এটি সম্পদ হবে। এই যে নগদান বইয়ের ডেবিট জের আমানতকারীর ব্যাংক জমার পরিমাণ বোঝায়, ফলে এটি সম্পদ। নগদান বইয়ের ক্রেডিট জের দ্বারা আমানতকারীর কি বোঝায়? দায় বোঝায়। নগদান বইয়ের ক্রেডিট জের মানে কি? ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। নগদান বইয়ের ক্রেডিট জের মানে আমার সাথে ব্যাংক পাবে, ব্যাংক জমাতিরিক্ত বোঝায়, তো ব্যাংক জমাতিরিক্ত তো দায়, সেজন্য দায় পাশে বসবে। ব্যাংক বিবরণীর ডেবিট জের দ্বারা আমানতকারীর কি বোঝায়? ব্যাংক বিবরণীর ডেবিট জের মানে দায়। আচ্ছা, একটা বিষয়, ব্যাংক বিবরণীর ডেবিট জের বলতে বোঝায় ব্যাংক জমাতিরিক্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বোঝায়, সেজন্য এটি দায় হবে। এই যে ব্যাংক বিবরণীর ডেবিট জের দ্বারা আমানতকারীর ব্যাংক জমাতিরিক্ত বোঝায়, ফলে ব্যাংক জমাতিরিক্ত দায়। ব্যাংক বিবরণীর ক্রেডিট জের দ্বারা আমানতকারীর কি বোঝায়? ব্যাংক বিবরণীর ক্রেডিট জের দ্বারা আমানতকারীর সম্পদ বোঝায়। ব্যাংক বিবরণীর ক্রেডিট জের মানে নগদান বই অনুযায়ী আমার ব্যাংকে জমা আছে, এটা বোঝায়। নগদান বই অনুযায়ী আমার ব্যাংকে জমা আছে, এটা বোঝায়। এই যে ব্যাংক বিবরণীর ক্রেডিট জের দ্বারা আমানতকারীর ব্যাংক জমার পরিমাণ বোঝায়। কোন ক্ষেত্রে ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করা হয়? আচ্ছা, ব্যাংক কর্তৃক কর্তন। ব্যাংকে টাকা, একটু ব্যাকে যাচ্ছে আবার, ব্যাংকে যদি টাকা জমা হয় তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম ব্যবহার করে, আর ব্যাংক থেকে যদি টাকা কেটে নেয় তাহলে কিন্তু ডেবিট মেমোরেন্ডাম সংরক্ষণ করে ব্যাংক। ডেবিট মেমোরেন্ডাম মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, এটা বোঝায়। কোন ক্ষেত্রে ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করবে? ব্যাংক জমা সুদ, অর্থাৎ কোনো কারণে যদি ব্যাংকে আমার জমা বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম ব্যবহার করে। কোনটি ব্যাংক বিবরণীর ডেবিট দিকে লেখা হয়? ব্যাংক বিবরণীর ডেবিট দিকে লেখা হয় এই ব্যাংক কর্তৃক চার্জ কর্তন, অর্থাৎ ব্যাংক বিবরণীতে কোনো কারণে আমার ব্যাংকে যদি টাকা কমে যায় তো ব্যাংক বিবরণীর ডেবিটে লেখে আর নগদান বই ক্রেডিটে লেখে। তো এখানে বলেছে ব্যাংক বিবরণীর ডেবিট দিকে লেখা হয় কোনটি? ব্যাংক কর্তৃক চার্জ কর্তন করলে। নগদান বইয়ের ক্রেডিটে লেখা হয় আর ব্যাংক বিবরণীর ডেবিটে লেখা হয়। কোনটি ব্যাংক বিবরণীর ক্রেডিট দিকে লেখা হয়? লভ্যাংশ আদায়। লভ্যাংশ আদায় করলে ব্যাংক জমা বৃদ্ধি পায়, তাই ক্রেডিট দিকে লেখা হয়।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি পরবর্তী ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের নিয়ম অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক কিভাবে সমাধান করতে হয় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।